কর্মকর্তা, মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন স্টেক হোল্ডারবৃন্দ এবং শ্রদ্ধেয় প্রিয় সাংবাদিক ভাইয়ের এবং ক্যামেরা পার্সনরা এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সরকার দায়িত্ব নেবার পরে বিভিন্ন অব্যবস্থাপনার মধ্য থেকে আমরা চেষ্টা করছি কাজ করবার জন্য। আমাদের সীমাবদ্ধতা আছে। আজকে যেহেতু বর্জ্য নিয়েই কথা হচ্ছে, সেমিনারটা বর্জ্য ব্যবস্থাপনা নিয়েই, আমি এর মধ্যে থেকেই 2-4টি কথা বলে আমার বক্তব্য শেষ করব, বেশি সময় নেব না। ঢাকা শহরের ধানমন্ডি লেক, গুলশান লেক, বারিধারা লেক, বনানী লেক, বর্জ্য ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থা, পানি নিষ্কাশন, খাল খনন, খালের ডিমান্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিগত 4 মাসে প্রাথমিক পর্যায়ের অনেক কাজ আমরা করেছি। এগুলো দৃশ্যমান হতে একটু সময় লাগবে। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে। এসব বিষয়ে সোসাইটিগুলো আমাদেরকে সহায়তা করছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদেরকে সহায়তা করছেন। আপনাদের প্রধান অতিথি তার বক্তব্যে কিন্তু একটি কথা বলে গেছেন, সেটা হচ্ছে যে নগর ব্যবস্থাপনার দায়িত্ব যার কাছে থাকবার কথা তার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলো নাই। নগরের যে কোনো সমস্যা হলে আমরা আঙ্গুল তুলি, আমরা নখ তুলি, চোখ রাঙ্গাই সিটি মেয়র বা সিটি প্রশাসকের কাছে। আসলে সিটি প্রশাসকের কাছে কি সব ডিপার্টমেন্ট রয়েছে? ওনার অধীনস্থ সব ডিপার্টমেন্ট নাই। ট্রাফিক পুলিশ ওনার কাছে নাই, ওয়াসা ওনার কাছে নাই, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ওনার কাছে নাই, বিদ্যুৎ বিভাগ ওনার কাছে নাই। তাহলে রাজধানীর যে কোনো প্রবলেম হলে কিন্তু আমরা সরাসরি দোষারোপ করি মেয়র বা প্রশাসককে। এই জন্য বাংলাদেশে দীর্ঘদিনের একটি দাবি রয়েছে সিটি গভর্নমেন্ট করা। সিটি গভর্নমেন্ট যদি হয় এবং এই সমস্ত অধিদপ্তর বিভাগগুলি বা সংস্থা বা দপ্তরগুলি যদি আমরা সিটি কর্পোরেশনের অধীনে দিয়ে দিতে পারি, আমি মনে প্রাণে বিশ্বাস করি 100% সমস্যার সমাধান না হলেও আমাদের 70 থেকে 80% সমস্যার সমাধান হবে এবং আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। এখন যেটা করতে হচ্ছে, এই সমস্ত সংস্থাগুলিকে সিটি কর্পোরেশনের সঙ্গে অ্যাকোমোডেশন করবার জন্য এখন আমাকে সেখানে সভাপতিত্ব করতে হচ্ছে। আমি মন্ত্রী হিসেবে এই মিটিংগুলো আমাকে প্রেজেন্ট করতে হচ্ছে। আমি মন্ত্রী হিসেবে এই জায়গাগুলোকে আমাকে দৌড়াতে হচ্ছে অন্য কাজ ফেলে রেখে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক কাজ, অনেক ডিপার্টমেন্ট আমাদের, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ, এর বাহিরে আমাদের রয়েছে বিভিন্ন বড় বড় মহানগরগুলিতে ওয়াসা, জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন সহ কাজ। বাহিরে শুধুমাত্র ঢাকা মহানগরকে একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসবার জন্য আমাদেরকে সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ব্যবহার করতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় ব্যক্ত করে নোটিশ করে সেই মিটিংগুলো আমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। কারণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডাকলে তো সবাই আসবেন না। কারণ সিটি কর্পোরেশন এবং আমাদের মন্ত্রণালয়ের অধীনে তো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ না, রাজুক আরেকটি মন্ত্রণালয়ের অধীনে, ওয়াসা আমাদের মন্ত্রণালয়ের অধীনে কিন্তু সেপারেট একটি ডিভিশন, বিদ্যুৎ বিভাগ আমাদের অধীনে না, আপনাদের পুলিশ বিভাগ আমাদের অধীনে না। এই কারণে ওই জায়গাগুলোতে আমাকে সভাপতিত্ব করে আন্তঃমন্ত্রণালয়ের মিটিং ডেকে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। কিছুদিন কাজ এগোতে আবার যে যার মনে আলাদা হয়ে তাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। এই যে আজকে একটা সেমিনার এখানে ডাকা হয়েছে, ঠিক আছে, আমার মাননীয় মন্ত্রীর ক্রয় কমিটির মিটিং আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের জন্য, রাষ্ট্রের জন্য। উনি গেছেন, মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আমি প্রতিমন্ত্রী আছি। অন্যান্য যারা থাকবার কথা তারা কি সবাই থাকতে পারলো না। কখন থাকতে পারত? যদি এটা সিটি গভর্নমেন্ট হতো, যদি মেয়রের অধীনস্থ হতো সবাই, বাধ্য হয়ে এই সেমিনার শেষ না হওয়া পর্যন্ত সবাইকে কিন্তু উপস্থিত থাকতে হতো। আমরা তো বাধ্য করতে পারছি না। বিদ্যুৎ সচিব যখন বলে আমি চলে যাব,
উনি তো আমাদের মন্ত্রণালয়ের অধীনে না। রাজুকের চেয়ারম্যান, আমার ব্যস্ততা আছে, ঠিক আছে যান। ট্রাফিক পুলিশ আমার আরেকটি কাজ করেছে, চলে গেল। তাহলে আসলে সেমিনারটা আমরা যাদেরকে নিয়ে করব, সমন্বয় করব, কোঅর্ডিনেশন করব, তাহলে সেই লোকগুলোকে তো আমাদের একত্রিত পাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে আইনসঙ্গত অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে আসলে উত্তরণের পথটি কতদূর আমরা ঘটাতে পারবো, এটা নিয়ে আমাদের এখন আলোচনার সময় আসছে। তবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা রয়েছে, রাষ্ট্রীয় প্রধানের যখন ইচ্ছা থাকে, রাষ্ট্রীয় প্রধানের যখন অভিপ্রায় থাকে, তখন এই কাজগুলি এগিয়ে নিতে আমাদের জন্য সহজ হয়। আপনাদেরকে আমি এইটুকু বলতে পারি যে বিগত 4 মাসে শুধুমাত্র নগর ব্যবস্থাপনা, সবুজ নগরায়ন, ক্লিন বা পরিষ্কার নগরের জন্য শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন টায়ারের ডিপার্টমেন্টকে নিয়ে এই 4 মাসে বসেছে উনি কম পক্ষে 20 বার। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। এবং মাঝে মাঝে 2 প্রশাসককে বাদ দিয়ে শুধুমাত্র 2 সিটির আমরা দায়িত্বশীল 4 জন 5 জন করে 10 জনকে নিয়ে আমি আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে বসেছেন এবং উনি আমাদেরকে সময় দিয়েছেন। এবং উনি অফিসে যাবার এবং আসার পথে উনি না বলে কিন্তু রুট চেঞ্জ করে। আমরা সিটি প্রশাসন থেকে বুদ্ধি করে চেষ্টা করি যে ওনার রুটটা অন্তত পরিষ্কার রাখি, কিন্তু উনি রুট চেঞ্জ করে। ওনার রুটটা যখন চেঞ্জ হয়, ময়লা যখন প্রশাসককে টেলিফোন করে যে এই রুটের এই জায়গায় ময়লা আমি কেন দেখলাম বা ময়লা কেন থাকে। আমরা তো সবসময় সচেতনতার কথা বলছি, কিন্তু আদৌ সচেতনতা কি আমরা পরিবার থেকে শিখছি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখছি, যেখান থেকে শিখবার কথা সেখানে থেকে শিখছি, সেখান থেকে শিখছি না। আমি জানি না আছে কিনা, কিন্তু আপনাদের এখানে বসে আছেন অনেকের হয়তো পায়ের নিচে আশেপাশে টিস্যু 2-4টা হয়তো এখনো পড়ে আছে। আপনারা খেয়াল করেন, দেখেন, থাকার কথা। আলহামদুলিল্লাহ, এই তো শুরু হলো এখান থেকে। তাহলে আজকের এই সেমিনার সাকসেসফুল, শুরুটা তো এইভাবেই করতে হবে। এখানে গত মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের মিটিংয়ে টিস্যু দেখাইছে পকেটের মধ্যে। ডাস্টবিন বা ময়লা ফেলানোর জায়গা কোথায় পাবে সেখানে উনি ফেলাবেন। রাষ্ট্রপ্রধান যখন এটা বলে তখন আমাদের উপদ্রব দিতে নিয়ে আসতে হবে যে এই কাজগুলি আমাদের করা উচিত। আমরা নিজেরা অনেক সময় ঘুরি, আমরা কিন্তু সবসময় প্রচার হয় এমন কোনো কথা না, প্রচারের বাইরেও কিন্তু আমরা কাজ করি। যেমন আজ থেকে 1 মাস আগের কথা আমি বলছি, মাননীয় প্রধানমন্ত্রী সংসদ থেকে বেরোনোর আগে বলল যে সিটি কর্পোরেশনের সবাইকে একটু দ্রুত গতিতে আপনি ডাকেন। আমি সবাইকে ডাকলাম। উনি ঠিক সংসদ ভবন থেকে বের হয়ে জিয়া উদ্যানের ওই রাস্তায় উনি পায়ে হাঁটলেন। হেঁটে আমরা কি দেখলাম? ডাস্টবিনের কোনো অভাব নাই, বিনের কোনো অভাব নাই, কিন্তু পরিবার সহ, বন্ধু বান্ধবী সহ যারা পুরা লেকে বসে আছেন, যে যেখানে ফুচকা খাচ্ছেন ওখানে তার প্লেট ফেলাইছেন। প্রধানমন্ত্রী নিজে দেখলেন, এগুলো পলিথিন ফেলাইছেন, বাদামের খোসা ফেলাইছেন। অথচ আমরা 8-10 জনকে এমনি সামাজিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি দেখে বললাম যে আপনার থেকে 10 হাত দূরে একটা ডাস্টবিন এখানে সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে, তাহলে আপনি ময়লাটা ওখানে না ফেলে এখানেই ফেললেন কেন? করতে দীর্ঘদিনের অভ্যাস, বলছো দীর্ঘদিনের অভ্যাস। তাহলে পরিবর্তনটা আমাদের নিয়ে আসতে হবে। আমরা যে কোনো বিষয়ে রাষ্ট্রের দোষ দেই, সব দায়িত্ব কি রাষ্ট্রের? সব দায়িত্ব তো রাষ্ট্রের না। একজন অনেক চমৎকার একটা বক্তব্য দিয়েছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এটি নিয়ে আসতে হবে। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অনুশাসন জারি করেছেন, শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছেন। আগামী জানুয়ারি থেকে যে পাঠ্যপুস্তক আসবে একদম প্রাথমিক লেভেল থেকে, এই পাঠ্যপুস্তকের মধ্যে ছোট ছোট সোনামণিরা অভিভাবকদের এবং বড়দের কিভাবে সম্মান করতে হবে এটা পাঠ্যপুস্তকে থাকবে। ময়লা আবর্জনা কিভাবে পরিষ্কার করতে হবে এটা পাঠ্যপুস্তকে থাকবে। বাসায় পরিবারের সাথে, বড়দের সাথে কিভাবে সদাচরণ করবে এবং নৈতিকতা কি হবে, তার চরিত্র গঠনটা কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আমরা কিন্তু যারা এখানে সিনিয়র আছি আমরা কিন্তু আমাদের সময় পাঠ্যপুস্তকে পড়েছি, আমরা শিখেছি, আমরা কিন্তু পিটি প্যারেড করেছি।
এবং আমাদের সময় আমাদের স্যাররা বাঁশিতে ফু দিয়ে মাঠের পূর্ব পাশে দাঁড় করাতো, আমরা কিন্তু ময়লা পরিষ্কার করতে করতে পশ্চিম পাশে গিয়ে পুরো মাঠটা পরিষ্কার করতাম। এই জিনিসগুলো কিন্তু এখন আর সমাজে নাই, আমরা স্কুল কলেজে দেখি না। এই জিনিসগুলো আবার আমরা ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে দীর্ঘদিন যাবৎ বহু কথা শুনেছি, ময়লা আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে। বিগত 4 মাসে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর চায়না, কোরিয়া, জাপান, ইউরোপের বিভিন্ন দেশ থেকে এত টিম আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং এত বৈঠক করেছে, আমি মিনিস্টার হিসেবে নিজেও কনফিউজ। সর্বশেষ একটি আশার আলো যেটি দেখা গিয়েছে সেটি হচ্ছে যে চাইনিজ একটি কোম্পানি আমাদের আমিনবাজার যে ল্যান্ডফ্যান্ড রয়েছে, এখানে সরকারের সঙ্গে আমরা চুক্তি অনেক আগে একবার হয়েছিল, ওই চুক্তিটি মাঝখানে 3 বছর কাজ বন্ধ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এটা সরাসরি উদ্যোগ নিয়ে পরিবেশ মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয় এবং আমাদের মন্ত্রণালয় এবং উত্তর সিটি কর্পোরেশনকে এক জায়গায় করে আমরা বলেছি যে তাও ওয়েস্ট ম্যানেজমেন্টটা হোক, ওয়েস্ট টু এনার্জি যেটা, আমরা তাদেরকে 3 বছর করে চুক্তি বর্ধিত করে দিয়েছি। আগের চুক্তি যা ছিল চোখ বন্ধ করে আমরা স্বাক্ষর করে দিয়েছি যে তাও ময়লা আবর্জনার একটা ফয়সালা হওয়া দরকার। এবং তারা আমরা যে এখন এগ্রিমেন্ট করেছি সেই এগ্রিমেন্ট অনুযায়ী আগামী 2028 সালের জুলাই আগস্টের মধ্যে আমিনবাজার ওয়েস্ট টু এনার্জি থেকে তারা বাংলাদেশ সরকারের জাতীয় গ্রিডে 43 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে, ওয়েস্টকে তারা বার্নিং করে বা পুড়িয়ে। এখন ওখানে একটা সমস্যা রয়ে গেছে, সেই সমস্যা হচ্ছে এই যে 3 বছর এই কার্যক্রম ওনাদের বন্ধ ছিল, ওনারা যে ময়লাটা ব্যবহার করতে পারেনি, ল্যান্ডফন্ডে আমাদের প্রায় 2,20,000 মেট্রিক টন ময়লা আবর্জনা ওখানে স্তূপাকার হয়ে আছে। 2 লক্ষ, ও সরি 1,20,00,000 উপরে, 1,20,00,000 টনের উপরে আমাদের আবর্জনা ওখানে অলরেডি স্তূপাকার হয়ে আছে। এখন এটা নিয়ে আমাদেরকে নতুন চিন্তা করতে হবে। এবং অত্যন্ত সুন্দর একটি প্রজেক্ট দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা দিয়েছি দক্ষিণ কোরিয়াকে। আমি ওটা আসলে এখনো বিশ্বাস করতে পারছি না একজন মিনিস্টার হিসাবে যে ওটা ওনারা আদৌ বাস্তবায়ন করে শেষ পর্যায়ে ওই ফলাফলটা দিতে পারবে কিনা ওনারা। ওখানেও প্রায় 1.5 কোটি ময়লা আবর্জনা রয়েছে আমাদের ল্যান্ডফিল্ডে। সেখানে দক্ষিণ কোরিয়াকে আমরা এগ্রিমেন্ট করেছি, প্রাথমিক এমইউ করেছি। তারা আবার ওখানে ময়লা আবর্জনা থেকে 5টি জিনিস আমাদেরকে দিতে চেয়েছে। এই প্রজেক্টগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে, এখানে অনেক সাংবাদিক আছে, আপনারা আছেন, শুধু জানাতে চাই এখানে কিন্তু আমাদের রাষ্ট্রের বিন্দু মাত্র কোনো ব্যয় নেই, সমস্ত ইনভেস্টমেন্ট কিন্তু তাদের। উল্টো তারা আমাদের যে জায়গা ব্যবহার করবে এটার জন্য মাসিক একটা ভাড়া দেবে, এবং আমাদের যে আবর্জনাটা তারা ব্যবহার করবে এটার জন্য তারা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আবর্জনা ব্যবহার করবে তারা কেজি প্রতি আমাদেরকে 10 পয়সা করে দেবে। ময়লা কিন্তু তারা আমাদের কাছ থেকে কিনে নেবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ময়লা থেকে তারা 5টা জিনিস আমাদেরকে দিতে চেয়েছে। একটা হচ্ছে স্তূপক আছে, গ্যাস আছে, এখান থেকে তারা এনার্জিতে রূপান্তরিত করে বিদ্যুৎ দিবে আমাদের। ওই স্তূপাকার ময়লা আবর্জনার উপরে তারা সোলার প্যানেল নির্মাণ করে ওটাকে ঢেকে রেখে সোলার প্যানেল থেকে একটা বিদ্যুৎ দিতে চেয়েছে তারা। আবর্জনা থেকে তারা একটা জৈব সার করবে, এবং আবর্জনাতে যে প্রচুর মাছি থাকে, এই মাছির লার্ভা থেকে তারা একটি খাদ্য উৎপাদন করবে যেটি মাছ এবং মুরগির জন্য পুষ্টিকর খাবার হিসেবে, তাদের ফিড হিসেবে রূপান্তরিত হবে। এবং জৈব সারের কথা সম্ভবত আমি বলেছি বোধহয়। তাহলে জৈব সার, ওই খাবার এবং এনার্জি, বিদ্যুৎ তারা আমাদেরকে সরবরাহ করবে। এবং ওখান থেকে যে পৃথকীকরণের মাধ্যমে যে প্লাস্টিক তারা যে পাবে, প্লাস্টিকের মধ্যে পলিথিন থেকে তারা কেরোসিনের তেল উৎপাদন করবে, সেটা আমাদের কাছে দিবে। এবং অন্য প্লাস্টিক বা অন্য আবর্জনা থেকে ইট, বালু, খোয়া, কনস্ট্রাকশনে যেটা থাকবে সেটাকে তারা ম্যাটেরিয়াল হিসেবে ভেঙে মেশিনারিজ দিয়ে তারা পরিবেশ বান্ধব যে ফুটপাতে যে আমরা ইটটা ব্যবহার করি, ইউনিব্লক যেটা আমরা বলি, তারা ইউনিব্লক হিসাবে রূপান্তরিত করবে। ইতিমধ্যেই আমরা দক্ষিণ কোরিয়ার কাছে জায়গাটি 1 মাস হলে বুঝে দিয়েছি। তারা সেখানে প্রাথমিক কাজটা শুরু করেছে, পুরো ইনভেস্টমেন্টই কিন্তু তাদের। এবং আমিনবাজারের সাথে
আমাদের ওখানকার একটু তফাৎ রয়েছে বিদ্যুতের যে ক্রয়ের বিষয়। আমিনবাজারের বিদ্যুৎ আমাদের কিনতে হবে, এটা 21 সালের এগ্রিমেন্ট, আগে সরকার করে গিয়েছে। 21.7 সেন্টস, দ্যাট মিনস 26 টাকা, প্রায় 27 টাকা ইউনিট আমাদেরকে কিনতে হবে আমিনবাজারেরটা। আমরা এ ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্যাক্রিফাইস করেছি, অন্ততপক্ষে আমরা ওই হিসাবে যাচ্ছি না যে বিদ্যুৎ কত টাকায় কিনলাম এটা বিষয় না, আমাদের আবর্জনার তো একটা ম্যানেজমেন্ট হচ্ছে, আবর্জনাগুলো তো আমাদের ধ্বংস হচ্ছে, শেষ হচ্ছে। সেই স্যাক্রিফাইস থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপাতত অ্যালাউ করেছে যে যেহেতু আপাতত তারা তাও বিদ্যুৎ উৎপাদন করি, কিন্তু দক্ষিণের ব্যাপারে আবার বিদ্যুতের মূল্য কম আছে। তারা ওই গ্যাস থেকে যে বিদ্যুৎ আমাদেরকে দিবে এবং সোলার দিবে, তারা প্রাথমিক পর্যায়ে আমাদের সাথে এমইউ করেছে, এটা মাত্র 10 থেকে 11 টাকা ইউনিট তারা নেবে। এবং এই বিষয়টি আরো সুন্দরভাবে ফয়সালা বা নিষ্পত্তি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামীকালই আমাদের স্থানীয় সরকারের বিভাগের সচিবের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয়ের মিটিং এর জন্য নির্দেশনা দিয়েছিল। সেই পরিবেশ সচিব, বিদ্যুৎ সচিব এবং আমাদের স্থানীয় সরকার সচিব এবং দক্ষিণ কোরিয়ার যে কোম্পানি, ওই কোম্পানির টোটাল প্রতিনিধি দল এবং বসে আরেকবার নিষ্পত্তি করে আগামী 10 দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে আবার একটা প্রেজেন্টেশন দিতে বলেছে এবং 3টার সময় বোধ। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলি যে আপনারা বলবেন যে আপনাদের প্রধানমন্ত্রীর তো প্রশংসা আপনারা করবেন, এটাই স্বাভাবিক। মাননীয় প্রধানমন্ত্রী গুলশান লেক, হাতিরঝিল লেক, ধানমন্ডি লেক, ময়লা আবর্জনা, পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা, খাল, লেক, এই বিষয়গুলো নিয়ে এই লেভেল থেকে মাননীয় প্রধানমন্ত্রী এত ব্যস্ততার মধ্যে থেকেও যে আমাদেরকে কতবার ডাকছেন, কতবার উনি বসছেন এবং এই বিষয়গুলো নিয়ে বোঝার চেষ্টা করেছেন, এটা আমি নিজেও ওনার সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে নিজে একজন গর্ববোধ করি যে অনেক কিছু শেখার আছে এবং ওনার অনেক কাছ থেকে ওনার কিছু জানার আছে। সর্বশেষ আমি সোসাইটি নেতৃবৃন্দকে বলি, এই যে আমাদের টোটাল সোসাইটি ক্যান্টনমেন্ট, এই যে বর্জ্যগুলো আমাদের যে গুলো, এগুলো আজকে কেন হচ্ছে? সমস্ত সুয়েরেজ লাইন আমরা পরিদর্শনে গিয়ে দেখি সমস্ত সুয়েরেজ লাইনের মুখগুলো এই লেকের মধ্যে দেওয়া। অতএব এই লেকে আমরা যতই ট্রিটমেন্ট করি না কেন, এই লেক কখনোই দুর্গন্ধ মুক্ত বা পরিষ্কার হবে না। এখন দাসের কান্দির যে প্রজেক্টে এই সুয়েরেজ লাইনের মুখ থেকে, আমি একটু সময় বেশি নিচ্ছি, সবাই ক্ষুধার্ত। দাসের কান্দি যে প্রজেক্টটা আমরা নিয়ে যাচ্ছি, এই সুয়েরেজ লাইনের মুখগুলো থেকে দাসের কান্দি যে প্রজেক্টটি আপনারা জানেন যে এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এসটিপি প্ল্যান, আমাদের সুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান, যেটিতে ব্যয় হয়েছে প্রায় 5,000 কোটি। ওখানে যে পরিমাণ সুয়েরেজ লাইন নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করার কথা, এই পাইপ লাইনটি নির্মাণ না করে ওই প্রজেক্টটি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র মেগা প্রজেক্ট থেকে কিছু দুর্নীতি করবার জন্য। ওই প্রজেক্টটি টোটাল ওয়াসার অধীনে 30 ভাগ মাত্র ওখানে আমরা সুয়েরেজ ট্রিটমেন্ট করতে পারছি, বাকি 70 ভাগ ব্যবহার করতে পারছি না, বিকজ ঢাকা শহর থেকে সুয়েরেজ ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা একটা প্রেজেন্টেশন দিয়েছে। এসটিপি যে কোম্পানিগুলো, জাপানি, চাইনিজ বিভিন্ন কোম্পানিগুলো, আমি নিজেও সেই মিটিংগুলোতে আমি ছিলাম, মাননীয় গণপূর্তি প্রতিমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, আমাদের প্রশাসক মহোদয় ছিলেন, আমাদের মিল্টন সাহেবও ছিলেন। আমরা দেখেছি, দেখে একদম স্বল্প মূল্যের মধ্যে 50 থেকে 60 জন বসবাস করবে যে অ্যাপার্টমেন্টে, তারা যে পানি
সুয়েরেজ লাইন যা ব্যবহার করবে, এটা টোটাল ট্রিটমেন্ট প্ল্যানের জন্য আমাদের মাত্র খরচ পড়বে 14 লক্ষ টাকা। এবং এটা বাসাতে খুব বেশি জায়গার প্রয়োজন হবে না, অল্প জায়গার মধ্যে প্লাস্টিক ট্যাঙ্কের মতো তারা বসায় দিবে এবং এই পানিটি সুয়েরেজের টোটাল পানিটি ট্রিটমেন্ট হয়ে রিইউজ করা যাবে। রিইউজ করা যাবে কোথায়? বাগানে, গাড়ি ধোয়াতে, খাবার যোগ্য করতে গেলে ওটার আবার ব্যয় বেশি হবে। এবং এটা করার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীও না, বলছে যে আপাতত ওই পানিটি হয় রিইউজ করবেন আপনি বাগানে, গাড়িতে, অথবা আমাদের ড্রেনেজ লাইনের মধ্যে ফ্রেশ পানি আপনি ছেড়ে দেন, অসুবিধা নাই। ওই পানিতে গিয়ে তখন খালে যদি পড়ে বা বিলে পড়ে তখন তো ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী পানিটি চলে গেল। এ ব্যাপারে আমি এখানে আমাদের ব্যারিস্টার সাহেব আছে এক সোসাইটির, বরানী সোসাইটির, উত্তরা সোসাইটির, সকল সোসাইটি যারা রয়েছেন, আপনাদেরকে ইতিমধ্যে বোধহয় রাজুক থেকে নোটিশ করা হয়েছে, আপনাদের বাড়ি বাড়িতে বোধহয় নোটিশ করা একটা সময় দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদেরকেই শুরু করতে হবে। আর যে এলাকায় সোসাইটি নাই, প্রধানমন্ত্রী একটা অনুশাসন জারি করেছে যে ওখানে আমরা সেক্টর ওয়াইজ, জোন ভিত্তিক, তখন ট্রিটমেন্ট প্ল্যান্টের এরিয়াটা বেশি হবে, খরচ বেশি হবে, ওই খরচ রাজুক করবে, কোনো সমস্যা নাই। আমরা হয়তো একটা এরিয়া ধরেন আমি ইয়ের কথাই বলি, বিজয় সরণির মোবা তেজকুনি পাড়ার কথা বলি, তেজকুনি পাড়ার টোটাল সুয়েরেজ লাইনকে নিয়ে গিয়ে একটা পয়েন্টে আমরা একটা ওখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট একটা বসাই দিলাম বড় করে, যেখান থেকে ধরেন 100টা বা 200টা বাড়ির সুয়েরেজ লাইন নিয়ে এসে আমরা যদি ট্রিটমেন্ট প্ল্যান করে ফ্রেশ পানি করে বের করে দিতে পারি। শুরু করেছি আস্তে আস্তে। আজকের এই সেমিনারটি অত্যন্ত সময় উপযোগী ছিল। আমি হয়তো কিছু মেসেজ আপনাদেরকে দিতে পেরেছি যে কাজগুলো আমরা শুরু করেছি। আর ধানমন্ডি লেক ছিল আরেকটা প্রবলেম হচ্ছে, এই কাজ করতে গিয়ে ঢাকা শহরে যেটা দেখলাম, এক একটার মালিক এক একজন। ধানমন্ডি লেক মালিকানা গণপূর্ত মন্ত্রণালয়, কাগজপত্রের দিকে কাজ করবে কে? তাহলে এখানে ইন্টারফিয়ার করতে হলো কাকে? মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিটিং করে রেজলিউশন করে ওনার স্বাক্ষর নিয়ে ধানমন্ডি লেক আমরা দক্ষিণ সিটির কাছে হস্তান্তর করলাম 50 বছরের জন্য, যে এই লেকটি এখন দক্ষিণ সিটি কর্পোরেশন স্লাস তুলে পরিষ্কার করে মানুষের জন্য পরিবেশ বান্ধব করে সৌন্দর্য বর্ধন করে এবং ভালো ভালো ওয়াশ ব্লক তৈরি করে যাতে ওই অঞ্চলের মানুষ সকাল বিকাল দিন রাত হাঁটা চলা করতে পারে, লাইটিং করে, এবং লাস্ট মাথায় গিয়ে একদম অপরিচ্ছন্ন যে জায়গাটি রয়েছে সেখানে রবীন্দ্রের মতো একটি, এবং ওই এলাকা আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ধানমন্ডির লোকের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী করলেন কি, হাতির ঝিল, আপনার গুলশান লেক, বাড়িধারা এবং বনানী লেক এর সরাসরি রাজুককে দায়িত্ব দেওয়া হলো। এবং সেখানে আমি নিজেও মনিটরিং করি। আপনারা দেখবেন যে ওই খালগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, আপনারা নিজেও গিয়েছেন সোসাইটি থেকে। আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি যে পরিষ্কার করে অন্ততপক্ষে আপাতত যাতে দাসেরকান্দি লাইন না যাওয়া পর্যন্ত, এসটিপি গুলো নির্মাণ না হওয়া পর্যন্ত, যাতে অন্ততপক্ষে একটা মিনিমাম পরিবেশের মধ্যে আমরা এগুলো রাখতে পারি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে আমরা ভালো মন্দ অনেক কিছুই দেখতে পারি। আমি ঢাকা মহানগরবাসীকে বিনয়ের সাথে আর আগেও বলেছি, এখনো বলছি, বৃষ্টিপাতের একটা লিমিটেশন যদি থাকে পানি নিষ্কাশন হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয়, এই যে বিভিন্ন ময়লা আবর্জনার মাধ্যমে যে পানি নিষ্কাশনের পয়েন্টগুলি যখন বন্ধ হয়ে যায়, তখন কিছু কিছু মোড় এলাকায় অতিরিক্ত পানি হয়ে যায়, যেটা ভিডিও করে অনেকে ছাড়ে এবং আমরা এতে বিব্রত হই। আপনারা খেয়াল করেছেন যে টানা গত কয়েকদিন বর্ষায় যেটুকুই কষ্ট হয়েছে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমি প্রশাসকের পক্ষ থেকে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন। দেখবেন প্রশাসক নিজেই গামবুট পরে লোকজন নিয়ে ওই মুখগুলো আমরা নিজেরাই পরিষ্কার করে চেষ্টা করেছি যত দ্রুত সময়ের মধ্যে পানিগুলি নিষ্কাশন করা যায়। আসলে এই নগরায়ন, যেটা অনেকে আমরা বলি বিশ্বের মধ্যে পরিবেশের দিক থেকে দ্বিতীয় তৃতীয় বিভিন্ন কারণ, কিন্তু একটা কথা আমাদেরকে স্বীকার করতে হবে যে 100, 200, 300 বছরে এই নগরায়ন যখন হয়েছে, অবশ্যই এটা পরিকল্পিতভাবে হয়নি। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা একটা নগরায়নকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে গেলে একটু আমাদেরকে সময় দিতে হবে। যেহেতু এটা গণতান্ত্রিক পন্থায় মানুষের ভোটে নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের আন্তরিকতার অভাব নাই।
আমরা দিন রাত কাজ করছি, আমাদেরকে একটু সহায়তা করেন। আমি আবারও বলি, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এটা আমি রিপিট করছি, যে আমরা এই বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, আমরা এই বাংলাদেশকে কানাডা আমেরিকা বানাবো এ ধরনের কথা কখনোই বলবো না। তবে মানুষের বসবাসযোগ্য নিরাপদ একটি নগরী যাতে আমরা মানুষকে উপহার দিতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা নিয়েই এটা আমরা করব। আর আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই, যত্রতত্র এই যে ময়লা ফেলানো, এখান থেকে যদি আমরা একটু সরে আসতে পারি তাহলে দেখবেন যে আমাদের কাজটি অনেক সহজ হয়ে যাবে। এ ব্যাপারে আমি নগরবাসীর সহযোগিতা কামনা করছি। এইভাবেই এই যে সেমিনার করে, কথা বলে, ঘুরে, কোথাও বাধ্য করে, বিভিন্নভাবে দেখবেন যে আস্তে আস্তে আমরা একটা সিস্টেমের মধ্যে হয়তো নগরবাসীকে নিয়ে আসতে পারবো, এবং আমাদের নগরটাই আমাদেরকেই সুন্দর করতে হবে। এই সুন্দর সেমিনার আয়োজন করবার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং স্টেক হোল্ডার যারা কষ্ট করে এসছেন আজকে অফিস, সবাই ঢাকা শহরকে ভালোবাসেন এবং ভালো চান, এই দায়িত্ববোধ থেকে যারা এসেছেন তাদের প্রতি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।